খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তৃণমূলের ভরাডুবির পর কি এবার মমতার পাশ থেকে সরছে সপা? বাড়ছে ইন্ডিয়া জোটের ফাটল। কারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না, পরিষ্কার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। PMKVYতে 94% অ্যাকাউন্ট ভুয়ো, মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস সিএজি রিপোর্টে। উন্নয়নের স্বার্থে সবাই এক পক্ষ, 6 মাসের মধ্যে পুরসভার ভোট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সবাই নয়, কেউ কেউ এখনও মমতার সঙ্গেই। সাংসদরা চলে গেলেন এনসিপিআই দলে, কিন্তু কর্মীরা অভাবনীয় ঘটনা মুর্শিদাবাদে। 8 পে কমিশনের আগেই বাড়তে পারে ডিএ, কার স্যালারি কত বাড়বে? ফেরাতে হবে টাকা, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে করার নির্দেশ নবান্নের। এফআইআর এর নাম ছিল জাহাঙ্গীরের, জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নতুন করে তদন্ত শুরু করল ডায়মন্ড হারবার পুলিশ। ময়নাকালে কাটমানি তোলা, পালাবদলের সিভিকদের ময়লা পরিষ্কারের কাজে লাগাচ্ছে পুরসভা। দীঘা থেকে বন্দে ভারত, বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী। নিট প্রশ্নফাঁস ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভে উত্তাল আগরতলা, লাঠিচার্জ, জলকামানে আহত 12। অভিষেকের প্রশংসা করেও নিশানা শতাব্দীর, গভীর হচ্ছে রাজনৈতিক সংকট, কোন পথে বাংলা? ইন্ডিয়া জোটে কি ঢুকবেন ওআইসি? বড় শর্ত দিলেন এআইএমআইআই প্রধান। কৃষক বন্ধুর বদলে পিএম কিষাণ, বাংলার কৃষি খাতে বড় চমক। আরও বিপদে সুজিত বসু, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন প্রাক্তন মন্ত্রী। স্কুলের বন্ধ ঘরে কুকীর্তি, কন্ডোম উদ্ধার হতেই শিক্ষকদের ওপর ডিম হামলা। হাত পিছমোড়া করে বেঁধে নৃশংস অত্যাচার, কেরলের যুবককে পিটিয়ে খুন কুলতলিতে। কোন বাসে মিলবে সরকারি সুবিধা? গভর্নমেন্ট বাস চেনার সহজ কৌশল জানুন। বর্ষিয়ান আইনজীবী আগেই সরেছেন, এবার অভিষেকের মামলা ছাড়লেন বিচারপতিও। কি পরামর্শ হাইকোর্টের? অভিষেকের ডানহাত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কোথায় আত্মগোপন আত্মসহায়কের? তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর। নেগেভ বন্দুকের জন্য ইসরায়েলি সাইট বেছে নিল সেনা, এবার আরও নিখুঁত নিশানা। রাজনীতি ভুলে এক সুরে কলকাতার উন্নয়ন, ফিরহাদ ও মালাকে নিয়ে শুভেন্দুর সাথে স্বচ্ছতা অভিযানে মুখ্যমন্ত্রী। পেট্রোল ডিজেলের দাম কি কমতে চলেছে? হরমুজ প্রণালী খুলতেই তেলের বাজারে বড় ধাক্কা, জানুন কলকাতার রেট। খুলছে হরমুজ, কাটবে জ্বালানি সংকট, এবার পেট্রোল গ্যাসের দাম কমবে। বিরাট বিপদে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বড় রায়, তোলপাড় রাজনীতি। এক ধাক্কায় কয়েক হাজার বাড়ল সোনা রূপার দাম। চিকিৎসার দুশ্চিন্তা থেকে মুক্তি, আয়ুষ্মান ভারত কার্ডে কিভাবে মিলবে 5 লক্ষ টাকার সুবিধা? বাংলাতেও মিলবে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের সুবিধা, মাসে 300 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ। নন্দীগ্রামে জনকল্যাণ শিবির থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি জানালেন তিনি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। 24 লোকসভা নির্বাচনের পর 26 বিধানসভা ভোটেও রাজ্যে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় ঘটেছে। ভোটে কারচুপির অভিযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফল মানতে না চাইলেও জাতীয় রাজনীতির সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। এতদিন যে ইন্ডিয়া জোটের শরিকরা তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সুরেই এখন স্পষ্ট বদল। সোমবার কলকাতায় এসে সমাজবাদী পার্টির জাতীয় সহসভাপতি কিরণময় নন্দের চাঁচাছোলা আক্রমণ সেই ইঙ্গিতই দিচ্ছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল নেত্রীর এই পরাজয়ের পর সমাজবাদী পার্টি তথা অখিলেশ যাদব তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছেন, যা জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের ফাটলকে আরও চওড়া করল। বাস্তবের মুখোমুখি ও রাজনৈতিক বাধ্যবাধকতা ফল প্রকাশের পরই অখিলেশ যাদব কলকাতায় এসে মমতার বাড়িতে দেখা করে তার প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন, কিন্তু তার 1 মাসের মধ্যেই সেই সমীকরণ ওলটপালট হয়ে গেল। বিধানসভায় একটি বৈঠকে যোগ দিতে এসে কিরণময় নন্দ সাফ জানান, জনতাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়নি এবং তিনি 2 কেন্দ্রে হেরে গিয়েছেন। এর আগে অখিলেশ যাদব মমতার পাশে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন
তাকে সেলফ রাজনৈতিক বাধ্যবাধকতা বলে উড়িয়ে দিয়েছেন কিরণময়। তার মতে বাংলায় নির্বাচন সম্পূর্ণ সঠিক ও স্বচ্ছ হয়েছে। এই মন্তব্য স্পষ্ট করে দেয় যে সবার শীর্ষ নেতৃত্ব এখন আর মমতার কারচুপির তত্ত্বকে মান্যতা দিতে নারাজ। তৃণমূলের প্রাসঙ্গিকতার সংকট ও ভোটের জোটের ভবিষ্যৎ। রাজ্যে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেস এখন জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব ও প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার লড়াই চালাচ্ছে। সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান এবং কংগ্রেসে বড় পদ পাওয়ার গুঞ্জন তৈরি হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। জোটের অন্যতম প্রধান শরিক সমাজবাদী পার্টি এই অবস্থান পরিবর্তনের ফলে জাতীয় স্তরে তৃণমূলের গ্রহণযোগ্যতা বড়সড় ধাক্কা খেলেও একই সঙ্গে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে কিরণময় নন্দ যেভাবে রাজ্যে নতুন সূর্যোদয় এবং বিগত সরকারের দুর্নীতি থেকে মুক্তির কথা বলেছেন তা তৃণমূলের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যদিও দলের একাংশের মতে সপার অভ্যন্তরীণ সমীকরণ ভিন্ন হতে পারে, তবে জাতীয় সহসভাপতির এই প্রকাশ্য তোপ ইন্ডিয়া জোটের অন্দরে তৃণমূলের একাকিত্বকেই স্পষ্ট করে তুলল। রাজ্যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই প্রকল্পে মাসে মাসে যোগ্য মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন। ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা বোনের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। রাজ্যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই প্রকল্পে মাসে মাসে যোগ্য মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সহ নতুন করে যারা খাতা টাকা পেতেন চান তাদের নতুন করে আবেদন করতে হচ্ছে। অনলাইনে ও অফলাইনে ফর্ম জমা করা হচ্ছে। ৩ জুন থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন সোমবার সকাল পর্যন্ত ৭৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে। এদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার দীর্ঘ ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তাতে পারিবারিক তথ্য লিখতে হচ্ছে। এ নিয়ে মহিলাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বচ্ছতা রাখতেই পারিবারিক তথ্য চাইছে সরকার, যাতে কোনো দুর্নীতি বা অনিয়ম না হয়। ফর্ম জমা করা নিয়েও তিনি বড় কথা বলেছেন। নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে কোনো সমস্যা হলে সরকার সহযোগিতা করবে। মুখ্যমন্ত্রী বলেন, আজ সকালের হিসাব ৮৯ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পড়েছে। স্বচ্ছতার কারণেই এত বড় ফর্ম পূরণ করতে হচ্ছে। আপনারা সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। আগের সরকারের আমলে প্রচুর দুর্নীতি হয়েছে। কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের। এরপরে তিনি বলেন, আপনারা চাইবেন না বাংলাদেশিরা অন্নপূর্ণা যোজনার টাকা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পান। যারা সন্তানদের ভ্যাকসিন দেন, সরকারি অনুমোদিত স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করেন না, তারা কেন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন? যারা এমন জায়গায় ছেলে মেয়েদের ভর্তি করান যেখানে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত গাইতে অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? ফর্ম নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দরকারে ফর্ম ফিল আপ করাতে বাড়িতে পাঠাবো কর্মচারীদের, সহযোগীদের, যাতে পোর্টালে আপলোড করা ফর্ম ভরা ঠিকঠাক করা যায়। রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায় 4 বছর ধরে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বন্ধ থাকা তার অন্যতম উদাহরণ। তবে কেন্দ্রের মোদী সরকার যেভাবে একের পর এক দুর্নীতি করেছে তার পর্দাফাশ হচ্ছে ক্যাগের রিপোর্টে। তার অন্যতম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ক্যাগ এর রিপোর্টে দাবি, মোদির এই প্রকল্পের টাকা যেসব অ্যাকাউন্টে ঢুকেছে তার 94%ই ভুয়ো অ্যাকাউন্ট। 2025 সালে PMKVY এর যে রিপোর্ট ক্যাগ প্রকাশ করেছে তাতে হাজার হাজার প্রশিক্ষণ প্রাপ্তের তথ্য প্রকাশ্যে এসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অনুগামীরা যেভাবে গোটা দেশে স্কিল ডেভেলপমেন্টের প্রচার চালান তার পর্দা ফাঁস হয়েছে। 2015 থেকে 2022 সালে এই প্রকল্পের আর্থিক নয়ছয় তথ্যে যে সময়ের মধ্যে PMKVY ও PMKVY 3.0 প্রকল্প দুটি চালিয়েছিল মোদী সরকার, তাদের তথ্য অনুযায়ী 2015 থেকে 22 সালের মধ্যে এই প্রকল্পের 10,000 কোটি টাকা বলা হয়েছে, কিন্তু সেই টাকা ঢুকেছে যেসব অ্যাকাউন্টে তার মধ্যে 94.5% অ্যাকাউন্টই ভুয়ো। এছাড়াও যে মোবাইল নম্বর দিয়ে প্রকল্পে যুক্ত হয়েছেন রোগ শিক্ষণ প্রাপ্তরা তার 96% নকল, প্রায় 93%-এর ক্ষেত্রে ঠিকানাও নকল বলে প্রকাশ। ক্যাগের রিপোর্টে আদতে প্রায় 93%-এর ক্ষেত্রে একই ঠিকানা ব্যবহার করা হয়েছে এনরোলমেন্টের জন্য। সংখ্যার বিচারেও এই জালিয়াতিটা খুব একটা কম নয়। প্রায় 7 বছর সময়ের মধ্যে এই প্রকল্পে 60.7 লক্ষ এনরোলমেন্ট হিসাব দেখানো হয়েছে। যে পড়ুয়ারা নবম শ্রেণীর ঊর্ধ্বে, অথচ এর মধ্যে 6.8 লক্ষ প্রশিক্ষণ প্রাপ্তের কোনো তথ্যই নেই। আবার 8.1 লক্ষ তালিকাভুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণের যোগ্যতা মানি
পার করতে পারেনি। তা সত্ত্বেও নাকি কেন্দ্রের সরকার তাদের প্রশিক্ষণ দিয়েছে স্কিল ডেভেলপমেন্টের। যথারীতি ক্যাগের এই অনুসন্ধানে যে বেনিয়ম দেখা দিয়েছে তাতে আর্থিকভাবে কেন্দ্রের বিজেপি সরকার ব্যাপক ফায়দা লুটেছে তা নিয়ে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। আর সেই সন্দেহে শিলমোহর দিয়েছে আরও একটি তথ্য। এই প্রকল্পে দুর্নীতির শীর্ষে রয়েছে ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। ক্যাগের রিপোর্টের পর ফেঁসে যাওয়া থেকে বাঁচতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় কেন্দ্রের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ মন্ত্রক। তড়িঘড়ি উত্তরপ্রদেশের 59 বেসরকারি প্রশিক্ষণ সংস্থাকে বাতিল করতে হয়। বেনিয়মের তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও একের পর এক বিজেপি শাসিত রাজ্য। দিল্লিতে বাতিল হয় 25টি সংস্থা, মধ্যপ্রদেশে 24 সংস্থা বাতিল। ক্যাগের রিপোর্টে বিপাকে পড়ে দুর্নীতির দায়ে বিভিন্ন বেসরকারি চুক্তিভিত্তিক সংস্থার ওপর চাপিয়ে খালাস পাওয়ার চেষ্টা মোদী সরকারের। আদতে ভুয়ো অ্যাকাউন্টে এত কোটি টাকা ঢোকার পরিবর্তে কোনো তদন্ত দেখা যায়নি কেন্দ্রের তরফে, অথবা এই দুর্নীতি নিয়ে কোনো তৎপরতা সম্পর্কে একটি বাক্য মুখে প্রকাশ করতে দেখা যায়নি সততার প্রতীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কার্যত ক্যাগের রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টায় কেন্দ্রের বিজেপি সরকার। কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর অনুষ্ঠানে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী একতার বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, উন্নয়ন ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে এ পক্ষ ও পক্ষ বলে আলাদা কিছু নেই। সমস্ত রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ও বিধায়করা এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে তিনি নিজে অত্যন্ত ধন্য ও গর্বিত বোধ করেছেন। একই সঙ্গে আগামী দিনে পুরসভার কাজের ভবিষ্যৎ রূপরেখা ঠিক কী হতে চলেছে তারও বিস্তারিত ব্যাখ্যা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কলকাতা পুরসভার এই অনুষ্ঠানে রাজনৈতিক মতপার্থক্য ভুলে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়, কাজরি বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং দেবাশিস কুমার সহ একাধিক কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতেই তাদের সকলেই ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তারপর মনে করিয়ে দেন, প্রাক্তন মেয়রের পদত্যাগের পর কলকাতা পুরসভায় এক প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। আর সেই কারণেই পুরো পরিষেবা স্বাভাবিক রাখতে রাজ্য সরকার আপাতত প্রশাসক বসাতে বাধ্য হয়েছে। তবে এই প্রশাসক মণ্ডলী যে দীর্ঘস্থায়ী নয় তা স্পষ্ট করে এদিন মেগা ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, আগামী 6 মাসের মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন বা ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শুধু তাই নয়, আগামী 7 ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় নতুন নির্বাচিত বোর্ড গঠন হয়ে যাবে বলেও সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন তিনি। কলকাতার সার্বিক বিকাশে দলমত নির্বিশেষে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের পক্ষে আজ আমরা সবাই এখানে একসঙ্গে এসে দাঁড়িয়েছি। আর মনে রাখবেন, উন্নয়নের স্বার্থে কোনো আলাদা পক্ষ বা দল হতে পারে না। এখানে আমরা সবাই মিলে এক পক্ষ। আমি একা কিছু নই। আমরা সবাই মিলে একসঙ্গে কলকাতার মানুষের জন্য কাজ করব। কারণ গণতন্ত্রে সাধারণ মানুষই শেষ কথা বলে। শহরের হৃত গৌরব পুনরুদ্ধার করার ওপর বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলোত্তমার ইতিহাস স্মরণ করে তিনি আবেগঘন সুরে বলেন, কলকাতা এককালে গোটা দেশের কালচারাল ক্যাপিটাল বা সাংস্কৃতিক রাজধানী ছিল। এই শহরকে আবার নতুন করে সেই পুরনো গরিমা ও অনন্য উচ্চতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আর সেই লক্ষ্য পূরণে তিনি তার সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। গত প্রায় 15 দিন ধরে চলা মমতাপন্থী তৃণমূল এবং তৃণমূলের বিদ্রোহী ব্লকের সংসদদের মধ্যে টানাপোড়েনের অবসান হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টিকিটের জয়ী লোকসভার 28 জনের মধ্যে 20 জন সাংসদ স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া দলে মিশে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী সাংসদদের দলে রয়েছেন মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত 3 সাংসদ, জঙ্গিপুরের খলিলুর রহমান, মুর্শিদাবাদের আবু তাহের খান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। এনপিসিআই দলে যোগদান করার পরেই বিদ্রোহী তৃণমূল সাংসদরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন লোকসভায় তারা এনডিএকে সমর্থন জানাবেন। মাত্র 1.5 মাস আগে মুর্শিদাবাদের যে 3 তৃণমূল সাংসদ বিধানসভা নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর অত্যাচারের জন্য সরব হয়েছিলেন, তারাই নতুন দলে যোগ দিয়ে এনডিএকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মুর্শিদাবাদ জেলায়। জেলার বেশিরভাগ সাংসদ ঘনিষ্ঠ নেতাই তাদের সঙ্গে এনপিসিআই দলে যোগ দিচ্ছেন না। মুর্শিদাবাদ জেলায় 3 তৃণমূল সংস্থাদের ঘনিষ্ঠ বেশিরভাগ নেতাই কেউ প্রকাশ্যে, কেউ আবার নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, সাংসদদের এই আচরণ জেলার সাধারণ মানুষের মতো তারাও ভালো চোখে দেখছেন না। আপাতত সাংসদদের সঙ্গে এনপিসিআই দলে তারা কেউ যোগ দিচ্ছেন না। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন
এসআইআর পর্বে মুর্শিদাবাদ জেলায় প্রায় 12.5 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এখনও প্রচুর মানুষের নাম ভোটার তালিকায় ওঠেনি। সংখ্যালঘু মানুষদের কাছে এখনও বিজেপি দলের গ্রহণযোগ্যতা তেমনভাবে গড়ে ওঠেনি। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র 1.5 মাসের মধ্যে যেভাবে 3 তৃণমূল সাংসদ সাধারণ মানুষের কোনো মতামত না নিয়ে দলত্যাগ করে এনপিসিআই নামে নাম না শোনা দলে গিয়ে যোগ দিয়েছেন, তাতে জেলার বেশিরভাগ মানুষই প্রচণ্ড ক্ষুব্ধ। তারা বলেন, 3 তৃণমূল সাংসদের আচরণে ক্ষুব্ধ হয়ে জেলার অনেক মানুষ নিজেদের সমাজ মাধ্যমের পাতায় সে ক্ষোভ উগরে দিচ্ছেন। জেলার বিভিন্ন জায়গার পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে এই 3 সাংসদের পক্ষে এখন একা কোথাও ঘুরে বেড়ানো আর সম্ভব নয়। মুর্শিদাবাদ জেলা তৃণমূলে একদা আবু তাহের খান ঘনিষ্ঠ এক নেতা নাম প্রকাশের শর্তে বলেন, বলির পাঠা হওয়ার জন্য আমরা ওই নাম না শোনা দলে যোগ দিতে যাব না। ওই 3 সাংসদই বাঁচার তাগিদে ওই দলে যোগ দিয়েছেন। আগামী 3 বছর বিজেপি যেভাবে চলতে বলবে সেভাবেই তাদেরকে চলতে হবে। ওই নেতা বলেন, খলিলুর রহমান নিজের ব্যবসা বাঁচানোর জন্য এবং আবু তাহের খান তার বিরুদ্ধে যে সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলো তার থেকে বাঁচার জন্য ওই দলে যোগ দিয়েছেন। অন্যদিকে ইউসুফ পাঠানের পরিবারের বিরুদ্ধে গুজরাটে কিছু জমি দখল এবং অন্য অভিযোগ রয়েছে। এছাড়া পাঠান পরিবার গুজরাটে বিজেপি পন্থী পরিবার হিসেবেই পরিচিত, তাই তার দলত্যাগ খুব একটা অবাক করার মতো বিষয় নয়। জেলার বেশিরভাগ তৃণমূল নেতার বক্তব্য, এখনই যদি এই 3 সাংসদ জেলায় ভোটে দাঁড়ান তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তৃণমূল স্তরের নেতৃত্ব এবং সাধারণ মানুষ এদের কাজ অত্যন্ত ঘৃণার চোখে দেখছে। মুর্শিদাবাদের নওদা এলাকার তাহের খানের বাড়ি এই বিধানসভা তৃণমূল নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন মধু বলেন, সাংসদদের নতুন দলে যোগ দেওয়া নিয়ে আমি কোনো মন্তব্য করব না। গোটা বিষয়টি আমরা এখন দূর থেকে দেখছি। অন্যদিকে দলের নিচুতলার কর্মীরা যখন মার খাচ্ছে সেই সময় দলের সাংসদদের ত্রিপুরার একটি বিখ্যাত রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাওয়াকে ভালো চোখে দেখছেন না জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা। তারা বলেন, এই বিপদের দিনে আমরা দলের উচ্চ নেতৃত্বের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য নতুন দলে চলে গেলেন। সাধারণ নেতাকর্মীদের কি হবে একবারও ভাবলেন না? জঙ্গিপুরে খলিলুর রহমান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতা বিকাশ নন্দ এবং সুভাষ মালা দাবি করেন, ত্রিপুরার রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগে খলিলুর রহমান তাদের দুজনের সঙ্গে কোনো রকম পরামর্শ বা আলোচনা করেননি। বিকাশ নন্দ বলেন, এখন আমরা কিছুদিন চুপ করে থাকব, তবে এনপিসিআই দলে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে খলিলুর রহমান ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা আবার দায়ী করেছেন তিনি কোনো চাপের মুখে পড়ে এনপিসিআইয়ের মতো দলে যোগ দিতে বাধ্য হয়েছেন। সুভাষ লালা বলেন, উনি কেন এনপিসিআই দলে যোগ দিয়েছেন সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আগামী পরশুদিন সম্ভবত খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলায় ফিরে আসবেন, তারপর ওর সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা হবে। তবে আমরা তৃণমূল দলে ছিলাম এবং সেখানেই থাকছি। এনপিসিআই দলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। জেলা তৃণমূলের একাধিক নেতার দাবি, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান জেলায় বরাবরই বহিরাগত নেতা হিসেবে পরিচিত ছিলেন। জেলায় এলে তিনি বেশিরভাগ সময়ই প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকারের হাত ধরেই চলতেন এবং তার ঠিক করে দেওয়া কর্মসূচিগুলোকে অংশগ্রহণ করেছেন। সাংসদদের দলের ত্যাগের পর তার ভূমিকা কী হবে এই প্রশ্ন নিয়ে অপূর্ব সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, দিল্লির যে বৈঠকে আমি উপস্থিত ছিলাম সেখানে তৃণমূলের সাংসদরা সিদ্ধান্ত নিয়েছিলেন এনডিএকে সমর্থন করবেন না, কিন্তু তারপর তারা নতুন দলে যোগ দিয়েছেন। সাংসদদের এই সিদ্ধান্ত নিয়ে আমার কিছুই বলার থাকতে পারে না। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়েছে। মহার্ঘ ভাতা 2 থেকে 3% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ডিএ বাড়লে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মাসিক বেতন কতটা বাড়বে, কবে ঘোষণা হতে পারে নতুন ডিএ এবং 8 কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবরের জল্পনা। 8ম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই মহার্ঘ ভাতা আরও 1 দফা বাড়তে পারে বলে আলোচনা শুরু হয়েছে। মূল্যবৃদ্ধির প্রভাব থেকে দুর্নীতিদের সুরক্ষা দিতে বছরে 2 বার ডিএ সংশোধন করে কেন্দ্র সরকার সেই নিয়ম মেনেই আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা 55% হারে ডিএ ও ডিআর পাচ্ছেন। শ্রম মন্ত্রকের প্রকাশিত ভোক্তা মূল্য সূচক অনুযায়ী ডিএ বৃদ্ধির হিসাব করা হয়। সাম্প্রতিক সূচকের প্রবণতা দেখেই মনে করা হচ্ছে পরবর্তী দফায় ডিএ আরও 2 থেকে 3% পর্যন্ত বাড়তে পারে। কত টাকা বাড়তে পারে? ধরা যাক কোনো কর্মীর বেসিক বেতন 18,000 টাকা, বর্তমানে 55% ডিএ হিসাবে তিনি পাচ্ছেন 9,900 টাকা। যদি ডিএ 3% বৃদ্ধি পেয়ে 58% হয় তাহলে ডিএ হবে 10,440 টাকা, অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত 540 টাকা এবং বছরে প্রায় 6,480 টাকা বেশি পাবেন তিনি। আবার যাদের বেসিক বেতন
50,000 টাকা, তাদের ক্ষেত্রে ডিএ 55% থেকে 58% হলে মাসিক ডিএ 27,500 টাকা থেকে বেড়ে 29,000 টাকা হবে। ফলে প্রতি মাসে 1,500 টাকা এবং বছরে 18,000 টাকা পর্যন্ত অতিরিক্ত আয় হতে পারে। অষ্টম বেতন কমিশনের আগে বড় স্বস্তি। অষ্টম বেতন কমিশন নিয়ে ইতিমধ্যেই কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তবে কমিশনের সুপারিশ কার্যকর হতে এখনও সময় লাগতে পারে। সেই কারণে ডিএ বৃদ্ধির কর্মীদের জন্য অন্তর্বর্তীকালীন বড় স্বস্তি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মূল্যবৃদ্ধির বাজারে অতিরিক্ত ভাতা কর্মীদের হাতে কিছুটা বেশি অর্থ এনে দেবে। কবে হতে পারে ঘোষণা? সাধারণত মার্চ এবং সেপ্টেম্বরের অক্টোবর মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার। পরবর্তী ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত সেই সময়সীমার মধ্যেই আসতে পারে বলে অনুমান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র সরকারের ঘোষণার উপর নির্ভর করবে। অর্থাৎ অষ্টম বেতন কমিশনের অপেক্ষার মাঝেই ডিএ বৃদ্ধি নিয়ে নতুন আশার আলো দেখছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। এখন নজর সরকারের পরবর্তী ঘোষণার দিকে। রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই শুরু হয়েছে কড়াকড়ি। বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি কারচুপি রুখতে কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার। এবার নবান্নের নজরে বাংলার বাড়ি। সূত্রের খবর, কারচুপি করে যারা সরকারি নিয়ম বাড়ি করে এনেছেন এমন উপভোক্তাদের তালিকা তৈরি হচ্ছে জেলায় জেলায়। ইতিমধ্যেই প্রায় 1010 উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে বলেও সূত্রের খবর। বাংলার বাড়ি নিয়ে কড়াকড়ি নয়া সরকারের। বাংলা আবাস যোজনা উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকার এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হতো বাড়ি বানানোর উদ্দেশ্যে। প্রথম কিস্তিতে 60,000, আবার দ্বিতীয় কিস্তিতেও 60,000 টাকা করে দেওয়া হয়েছিল। এবার যারা এই বাংলার বাড়ি প্রকল্পের আইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের সেই অর্থ ফেরত দিতে হবে সরকারকে। ইতিমধ্যেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন নবান্ন। যারা বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে জানিয়েছিল, অভিযোগ উঠেছে নিয়ম ভেঙে বহু অযোগ্য উপভোক্তা অন্যায়ভাবে সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছে। অভিযোগ রয়েছে একজনের নামে একাধিকবার।